বিসমিল্লাহির রহমানির রহিম। রেকর্ডিং স্টার্ট করলাম। আমরা আজকে চ্যাপ্টার 2 মোশন করব। শুনেন, আপনাদেরকে একটু কিছু জেনারেল কথা বলে নেই। সেটা হচ্ছে চ্যাপ্টার 1 এর যেই পার্টটুকু বাকি আছে ওই পুরাটুকু সহ আমি চ্যাপ্টার 1 এর উপর একটা কম্প্রিহেন্সিভ ভিডিও বানায় দিয়ে দিব নে। ওই ভিডিওটা দেখে আইসা তারপর ওটার উপর যে প্রবলেম গুলো থাকবে ওটার উপর একটা সলভ ক্লাস নিয়ে নিই। ঠিক আছে? চ্যাপ্টার 1 এ আসলে ইরর পার্সেন্টেজ বের করা আর হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপার্স, এই দুটো ছাড়া তেমন কিছু আসলে নাই। চ্যাপ্টার 2 তে অনেক বড় বড় অঙ্ক আছে, প্লাস অনেক রকমের গ্রাফ আছে। যদি আমরা এখন আজকের ক্লাসে চ্যাপ্টার 2 শুরু না করি তাহলে এই মাসের মধ্যে চ্যাপ্টার 2 আসলে শেষ করতে পারবো না। ঠিক আছে? সো আমার টার্গেট হচ্ছে আর এই মাসে দুইটা ক্লাস পাবো মনে হয় ফিজিক্সের, আজকে কালকে বাদ দিয়ে। সো ওই দুইটা ক্লাসের মধ্যে চ্যাপ্টার 2টাকে মোটামুটি শেষ করে ফেলা। দুটা না, তিনটা ক্লাস পাবো। 28 তারিখে একটা ক্লাস আছে। আর আপনাদের কি রাতে বেলা 8টার পরে, 8টা সাড়ে 8টার দিকে আপনারা ফ্রি থাকেন না সবাই কম বেশি? সো আপনাদের যে এক্সট্রা ক্লাসগুলো আমি নিতে চাইছিলাম, যেহেতু অনেক স্কুলে ওই যে ধরেন প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, যেমন বিকারণেসে তো মনে হয় প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, তাই না আপনাদের? সো বা ওই যে অনেকের থাকে কি ক্লাসের পরে পড়া থাকে, মানে স্কুলের পরে পড়া থাকে, অনেকে স্কুলের আগে পড়া থাকে, তো সবাইকে আসলে ওই টাইমের মধ্যে ম্যাচ করানোটা একটু ডিফিকাল্ট। সো এই জন্য আমি স্টার্টিং ফ্রম স্টার্টিং ফ্রম 17 তারিখের পর থেকে আমরা এক্সট্রা ক্লাসগুলা শিডিউল করা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওইটা আপনাদেরকে আমি জানাই দিব। যদি কেউ এক্সট্রা ক্লাসে অনলাইনে থাকতে না পারেন তাতেও সমস্যা নাই, কারণ অফলাইনে যেরকম আমাদের ক্লাসগুলো রেকর্ড হয় অনলাইনে ক্লাসগুলো আমি রেকর্ড করব। ঠিক আছে? ওটা নিয়ে কোনো টাকা নাই। আচ্ছা, চলেন শুরু করি। আমরা আজকে বেসিক্যালি শুরু করব হচ্ছে ভেলোসিটি দিয়ে। এখন আমি আপনাদেরকে বারবার করে বলেছি, যখন কোনো একটা ডেফিনেশন আমরা শেষ করব বা শুরু মানে লিখবো, তখন অ্যাটলিস্ট 5টা জিনিস আমরা খেয়াল রাখবো। একটা হচ্ছে তার কোয়ালিটেটিভ একটা ইনসাইট থাকবে, 2 নম্বরে একটা কোয়ান্টিটেটিভ লাইন থাকবে, 3 নম্বরে ওইটাকে ডিফাইন করার জন্য যদি কোনো ইকুয়েশন প্রয়োজন হয় সেই ইকুয়েশন দিব, 4 নম্বরে একটা ইউনিট আর ডিমেনশনকে আমি উল্লেখ করব, আর 5 নম্বরে বসে একটা এক্সাম্পল দিব। রাইট? সো ভেলোসিটিকে ডিফাইন করার আগে আমরা ভেলোসিটি জিনিসটা কি এবং কেন সেটাকে একটু একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি। হ্যাঁ, এখন আমরা বলেছি যে মোশনের যে কোনো ফেনোমেনন গুলোকে ব্যাখ্যা করার জন্য উই অলওয়েজ নিড আ ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স ছাড়া আমরা আসলে কোনো কিছুকে এক্সপ্লেইন করতে পারি না। তো লেট আস কনসিডার এই ব্লু লাইনটা একটা ওয়ান ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এই ওয়ান ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের কোনো একটা সার্টেন পজিশনে একটা বডি আছে। এই বডিটাকে আমরা t=0 থেকে অবজার্ভ করা শুরু করছি। যেই পজিশনে আমরা অবজারভেশনের একদম স্টার্টিং এ দেখবো, এটাকে আমরা ইনিশিয়াল পজিশন বলি সাধারণত। সো অ্যাকর্ডিং টু দ্য ফিগার, এই এ পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য ইনিশিয়াল পজিশন অফ দি অবজেক্ট। এখন যেহেতু আমরা এখানে মোশন কনসিডারেশনে আনছি, ডিরেকশন একটা বড় ফ্যাক্টর সব সময়, তাই না? আমি ধারণা করে নিচ্ছি বা আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি যে এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা আমার এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনেই মুভ করছে, দ্যাট ইজ রাইট ওয়ার্ড ডিরেকশনে মুভ করছে। আমরা এখানে চাইলে কোনো একটা জায়গায় বলেও নিতে পারি যে এক্স এর পজিটিভ ডিরেকশন কোনটা, ডান দিকটা। এই ডান দিকে অ্যারো এক্স প্লাস দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে এক্স এর পজিটিভ। এখন আমি তো একটা সার্টেন টাইম ধরে অবজার্ভ করবো, মনে করেন 10 সেকেন্ড ধরে অবজার্ভ করছি। 10 সেকেন্ড পর 10 সেকেন্ডকে আমরা এখানে t=t সেকেন্ড দিয়ে বুঝাইতেছি। টি কুড বি 10, টি কুড বি 20, টি কুড বি এনিথিং। সো ওই 10 সেকেন্ড পরে আমি আমার অবজেক্টটাকে মনে করেন বি পয়েন্টে পজিশনে নোটিস। তো বি পজিশনটা হচ্ছে আমার জন্য কি, ফাইনাল পজিশন। আমরা এটা অবশ্যই বলতে পারি এ পয়েন্ট হচ্ছে আমাদের জন্য আইপি বা ইনিশিয়াল পজিশন, বি পয়েন্ট হচ্ছে আমাদের জন্য এফপি বা ফাইনাল পজিশন। অনেকে এই আইপি বা ইনিশিয়াল পজিশন যেটা, সেটাকে এক্স আই দিয়ে এক্সপ্রেস করে, আর ফাইনাল পজিশনকে এক্স এফ দিয়ে এক্সপ্রেস করে। কারণ আমাদের এই ফিগার অনুযায়ী আমার এই পার্টিকেলটা এক্স এক্সিস বরাবর সামনের দিকে আগাইছে। রাইট? আচ্ছা, এখন যদি কেউ আপনার কাছে এসে জিজ্ঞেস করে যে এইখানে এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, আপনারা নিশ্চয়ই নির্দ্বিধায় বলবেন যে এ থেকে বি পর্যন্ত যে স্ট্রেট লাইনটা, সেটাই হচ্ছে আমাদের জন্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউড এস ইকুয়ালস টু আমরা বলবো এ বি। রাইট? এ থেকে বি এর যে লেন্সটা, সেটাই হচ্ছে আমাদের জন্য ডিসপ্লেসমেন্ট। এবং কেউ যদি ডিরেকশন নিয়ে কথা বলে যে এই ডিসপ্লেসমেন্ট ডিরেকশনটা কি, ডিরেকশনটা হবে ফ্রম এ টু বি, অথবা ফ্রম এক্স আই টু এক্স এফ, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের ডিরেকশনে। রাইট? আচ্ছা, এখন কোথায় ভাইয়া? ডিআইআর ডিরেকশন, ডিআইআর ডিরেকশন একটু। জি ভাইয়া, মানে এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। বোঝানোর জন্য আমি লিখতেছি ওভাবে বা আপনারা যদি ধরেন এভাবে বুঝাইতে চান, ওই এস ইকুয়ালস টু এবি উপরে একটা অ্যারো সাইন দিলেই হয়ে যাবে আর কি।
ঠিক আছে, ওটা দিয়েও আসলে ডিরেকশনকে বোঝানো যায়। আচ্ছা, এনিওয়েজ, তো এখন আমি এখানে একটা মাত্র পার্টিকেলের কথা আলোচনা করতেছি, রাইট? সবসময় তো আপনার আলোচনা একটা মাত্র পার্টিকেল থাকবে না, মানে ফ্রিকোয়েন্টলি আমাদের দুই তিনটা পার্টিকেলের মধ্যে কম্প্যারিজনও করতে হইতে পারে, রাইট? সো যখন আপনার কাছে তিনটা চারটা পার্টিকেল আছে, তিনটা চারটা পার্টিকেলের মধ্যে এক একজন এক এক জায়গা থেকে স্টার্ট করছে, এক এক জায়গায় গিয়ে শেষ করছে, এরকম হতে পারে না? সো তখন আপনার যে এখানে ডিসপ্লেসমেন্ট আছে এস, এই এসটা কি আর এবি থাকবে? যদি যদি এরকম সিচুয়েশন চিন্তা করেন, আমার কাছে তিনটা অবজেক্ট আছে, তিনটা অবজেক্ট তিনটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এবং তিনটাও ডিফারেন্ট তিনটা পয়েন্ট থেকে শেষ করছে, তাহলে এক একজনের জন্য এস কি এক এক রকম হবে। এবং আমি যদি এইরকম স্বাধীনতা দেই, ওরা এক একজন এক এক টাইম নিয়ে গেছে, দ্যাট মিনস ওই টি ইকুয়ালস টু টি সেকেন্ডটাও কি সবার জন্য ডিফারেন্ট হবে, হবে না? সো এই কেসে যদি এরকম ডিফারেন্ট তিনটা অবজেক্টের মধ্যে আমাদেরকে তুলনা করতে হয়, কম্প্যারিজন করতে হয়, আমার কোনো না কোনো কমন গ্রাউন্ড লাগবে, লাগবে না? কমন গ্রাউন্ড ছাড়া তো আমরা কম্প্যারিজন করতে পারি না। সো মাথায় রাখবেন, ভেলোসিটি জিনিসটা আসছেই যেন আমি কম্পেয়ার করতে পারি when we have multiple frame of references, multiple objects in reference, এবং তাদের এক একজনের স্টার্টিং পয়েন্ট এক একটা, ফাইনাল পয়েন্ট এক একটা, টাইম অফ ডিউরেশন এক একটা, এই প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার পরেও তিনজনকে চারজনকে, মানে আমার প্রত্যেকটা রেফারেন্স অবজেক্টকে আমরা কম্পেয়ার করতে চাইতেছি, ওই জায়গায় আমার ভেলোসিটি আসবে। তো ওই কমন গ্রাউন্ডটা আমরা কেমনে নিয়ে আসি, সেটাও একটা ফ্যাক্টর, যে আমি তিনটা ডিফারেন্ট জিনিসের মধ্যে কি করতে যাচ্ছি, কম্পেয়ার করতে যাচ্ছি, কম্পারিজনের জন্য আমার কি লাগবে, একটা কমন গ্রাউন্ড লাগবে। সো ফর, আমি এই কথাটা লিখতেই পারি, ফর কম্প্যারিজন অ্যামাং মাল্টিপলস অবজেক্ট, ওটা ব্যাখ্যা করে লিখলাম না। ফর কম্প্যারিজন অ্যামাং মাল্টিপলস উই নিড আ কমন গ্রাউন্ড, উই নিড আ কমন গ্রাউন্ড, এই কথাটা বলে ফেলতে পারি। এখন আমরা বলেছি ইন মোশন, সাধারণত আগের ক্লাসগুলোতে যখন আমরা গ্রাফ এঁকেছি পজিশন ভার্সেস টাইম, তখন আমরা বলেছি পজিশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টাইম ডিউরেশন, অবজারভার অ্যালাউজ অ্যান অবজেক্ট টু মুভ, রাইট? সো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কাকে বলছি, টাইম ডিউরেশনকে। সো আমরা যদি ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কমন গ্রাউন্ড বানাই, আমাদের জন্য পুরা ঘটনাটা যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো সময় রেপ্লিকেট করা ইজিয়ার। আপনি যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কোনো কিছুকে ফেলান, তাহলে আপনাকে প্রত্যেকবার আগে টাইম বাইর করতে হবে, তারপর ওটার সাথে আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পজিশন কোথায় আছে এগুলো বাইর করতে হবে। ওয়্যারএজ আপনি যদি টাইমটাকে আপনার এই কমন গ্রাউন্ড বানান, কোন কমন গ্রাউন্ড, যেই কমন গ্রাউন্ড দিয়ে আমি কম্পারিজন করব অ্যামাং মাল্টিপল অবজেক্টস, আমার জন্য কম্পারিজনটা অনেক ইজি হয়ে যায়। সো দ্যাট ইজ ওয়াই আমরা যদি এভাবে ইউনিটারি মেথডে চিন্তা করি, আমার এখানে যে পার্টিকেলটা আছে, সেই পার্টিকেলটা টি সেকেন্ডস অফ টাইম করেছি, এবং টি সেকেন্ডস অফ টাইম ডিউরেশনে সে এস মিটার ডিস্টেন্স, একটা পার্টিকেলের জন্য টি1 টি2 টি3 হবে, এস এর জায়গায় s1 s2 s3 হবে, উই ক্যান রেপ্লিকেট দ্যাট ইজিলি। সো টি সেকেন্ডে যদি s মিটার যায়, তাহলে আমার এক সেকেন্ডে কতটুকু গেছে, s ওভার টি মিটার পার সেকেন্ড। সো আপনি এই দেখেন এক সেকেন্ডে কেন নিয়ে আসছি, এটা যে এক সেকেন্ডেই আনতে হবে তা না, আপনি এক মিনিটে আনতে পারেন, আপনি এক আওয়ারে আনতে পারেন, মানে আপনি টাইমের উপর বেস করে, টাইমের উপর ডিপেন্ড করায় একটা কমন গ্রাউন্ড বাইর করতেছেন। কার কার কমন গ্রাউন্ড, যতগুলো অবজেক্ট ইন রেফারেন্স আছে সেই অবজেক্ট ইন রেফারেন্স গুলোর কম্পারিজনের জন্য আপনি এই কমন গ্রাউন্ডটা বের করতেছেন। এই কমন গ্রাউন্ডটাই হচ্ছে আমাদের জন্য, মানে কমন গ্রাউন্ড, মানে এই যে ক্যালকুলেশনটা বাইর করলাম আমরা, এই যে একটা নতুন কোয়ান্টিটি বাইর করলাম, এই কোয়ান্টিটি কেন আসছে, ফর কম্পারিজন আমাং মাল্টিপলস, আমার এই কোয়ান্টিটিটা আসছে এস বাই টি, এই যে কমন গ্রাউন্ড বানাইছি কারে, টাইম রে কমন, মানে ইউনিট টাইমে চলে গেছে, এবং তারপর এস বাই টি একটা জিনিস আসছে, এই এস বাই টি দিয়ে আমি এখন বুঝবো তিনটা জিনিস থাকলে কে আগায় গেছে কে পিছায় আছে, আমি এই ডিসিশন নিতে পারবো না। দিস ইজ ওয়াই উই নিড এই কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটার নাম দিচ্ছি আমরা কি, ভেলোসিটি। সব মানে ধরে করলে ভালো, কারণ ব্যাপারটা হচ্ছে কমন গ্রাউন্ড আমরা এভাবে ধরবো যেন যে কোনো জায়গায় যে কেউ এটাকে রেপ্লিকেট করতে পারে। যে আসলে এই আইডিয়া নাই যে কোনটা টাইম, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওকে আপনি যদি শুধু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলে দেন, ও আসলে তাল মিলাইতে পারবে না, পারবে? সো দিস ইজ বাই, টাইম ডিউরেশন হচ্ছে এমন একটা ইউনিভার্সাল থিং যে দুনিয়ার যে কেউ বুঝে, পজিশন দুনিয়ার যে কেউ বুঝবে না,
আপনার জন্য পজিশন যা রিক্সাওয়ালার জন্য পজিশন তা না। আপনি পজিশনকে ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে ডিফাইন করেন, রিক্সাওয়ালা তা করে না, রাইট? আবার একটা কমার্সের স্টুডেন্টকে জান ও পজিশন বলতে কি বুঝবে ও আল্লাহ জানে, রাইট? সো দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আপনি এই জন্য এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবেন, কমিউনিকেট করবেন যেন ইউনিভার্সালি সবাই এই জিনিসটা নিতে পারে। দ্যাটস ওয়াই আপনি এর জন্যই কমন গ্রাউন্ড কথাটা আমি ইউজ করছি। কমন গ্রাউন্ড হ্যাজ টু বি কমন, যেটা কমন পিপল বুঝতে পারবে। কোনটা কমন পিপল বুঝতে পারবে? টাইম ডিউরেশন। দ্যাট ইজ ওয়াই ইউনিট টাইম ডিউরেশনে একটা অবজেক্ট কতটুকু ডিস্টেন্স ক্রস করতেছে ওইটার উপর বেস করে আমরা ভেলোসিটিকে ডিফাইন করি। দ্যাটস ইট। বুঝাইতে পারছি কেন ভেলোসিটি আসার প্রয়োজন হয়েছে, এটা বুঝাইতে পারছি। এবার আমরা ডিফাইন করব। ডিফাইন করতে গিয়ে আপনি দেখেন এই যে পুরো জিনিসটা আপনাদেরকে বোঝানো শুরু করছি আমি, প্রথমে কি আঁকছি? ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স ছাড়া এই পুরো জিনিসটা কি অর্থহীন না? সো আপনার অবশ্যই ভেলোসিটির ডেফিনেশনে ফ্রেম অফ রেফারেন্সের ব্যাপারটা আসতে হবে। দ্বিতীয়ত, আপনার এখানে অবজেক্ট একটা সার্টেন ডিরেকশন ফলো করছে, এ থেকে বি বা এক্স আই থেকে এক্স এফ, রাইট? আপনার এই সার্টেন ডিরেকশনের কথাটা আসতে হবে। ফ্রেম অফ রেফারেন্সের কথা লাগবে, সার্টেন ডিরেকশনের কথা লাগবে। ও কি পজিশন চেঞ্জ করছে না? তার মানে ডিস্টেন্স ক্রস করছে না? আপনি বলতে পারেন যে ভাইয়া, অনেকেই বলে আমাকে এই প্রশ্ন করে যে ভাই ভেলোসিটির ডেফিনেশন আমি ডিস্টেন্স বলবো না ডিসপ্লেসমেন্ট বলবো? আমার কথা হচ্ছে, দেখেন আমার কথা হচ্ছে যে আপনি ডিসপ্লেসমেন্টও বলতে পারেন, ডিস্টেন্সও বলতে পারেন। ডিসপ্লেসমেন্ট বললে ডিরেকশন নির্দিষ্ট করে বলতে হয় না, আর ডিরেকশন ডিস্টেন্স বললে ইউনিফর্ম ডিরেকশন এই কথাটা নিয়ে আসতে হয়। বাট আপনি একটু আপনার জায়গা থেকে চিন্তা করেন, ওই যে রিক্সাওয়ালারে ও যদি ডিসপ্লেসমেন্ট বলেন ডিস্টেন্স বলেন, ও বুঝবে না। বা আপনি যদি একটা কমার্সের স্টুডেন্টকে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের মধ্যে পার্থক্য করতে বলেন, ও বুঝবে না। ওর কাছে দুইটাই কি ডিস্টেন্স না? ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কোনটার মধ্যে, মানে দুইটার মধ্যে কোনটা মোর কমিউনিকেবল ইউনিভার্সালি? ডিস্টেন্স। সো আপনার জন্য এই ডেফিনিশন ডিস্টেন্স ইউজ করাটা বেটার। ডিসপ্লেসমেন্ট ইউজ করলে ভুল হবে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট ইউজ করলে ডেফিনিশনটা খুবই কি বলবো এমন হয়ে যাবে যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ ছাড়া বাকিরা বুঝবে না, মানে যারা ডিসপ্লেসমেন্ট। দিস ইজ ওয়াই আমি ডেফিনেশন এমন লিখবো যেন সেও পরে বুঝে যার ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স পার্থক্য করার অ্যাবিলিটি নাই। সো আমার কি কি বলতে হবে? ফ্রেম অফ রেফারেন্সের কথা বলতে হবে, ইউনিফর্ম ডিরেকশনের কথা বলতে হবে। ইউনিফর্ম ডিরেকশন যে কেউ বুঝে, ডিস্টেন্স যে কেউ বুঝে বলতে হবে। আর ওভার টাইম, একটা সার্টেন টাইমে যে ঘটনা ঘটতেছে এইটাও আমার বলতে হবে। এই চারটা কথা ছাড়া আমি ভেলোসিটির ডেফিনিশন বলবো না। কি কি? ফ্রেম অফ রেফারেন্স থাকতে হবে, আমার ইউনিফর্ম ডিরেকশন থাকতে হবে, ডিস্টেন্স ক্রস করছে এবং ওভার একটা সার্টেন টাইম। এই চারটা কথা ছাড়া আমি ভেলোসিটির ডেফিনিশন লিখবো না। তাহলে এখন আমাকে কে বলবে? আপু আপনার নাম কি? নবনির্বাচনে সাউদা? 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 ওকে সাউদা, সাউদা আমাকে বলেন, এই আমি যে চারটা কথা বললাম এই চারটা কথাকে ঠিক রেখে ডিস সরি ভেলোসিটিকে আপনি কিভাবে ডিফাইন করবেন? আপনি যা বুঝছেন এতক্ষণ, ঠিক হওয়া দরকার নেই, আপনি জাস্ট যা বুঝছেন এটাই বলেন আমাকে। আরে কি কি বলছি? ফ্রেম অফ রেফারেন্স থাকতে হবে, ইউনিফর্ম ডিরেকশন থাকতে হবে, তারপর ডিস্টেন্স ক্রস করছে এটা বলতে হবে, আর ওভার আ টাইম। এই চারটা দিয়ে এবার আপনি বলেন। ইফ আ পার্টিকেল ইন মোশন crosses a certain distance in uniform direction over a specified period of time in a frame of reference, but with respect to a frame of reference, is called the velocity. এভাবে বলা যায় না? বুঝাইতে পারছি জিনিসটা? যদিও খুব একটা ভালো হয় না এই জিনিস, মানে মানে কারণ আমি তো এই পাঁচটা পয়েন্ট ধরে বলতেছি, রাইট? বুঝাইতে পারছি? মৌলি না মৌনি, মৌনি বলেন, আপনি বলেন ভেলোসিটি ডেফিনিশন বলেন না। কি কি জিনিস বলছি? ফ্রেম অফ রেফারেন্স রাখতে হবে, ডিস্টেন্স ক্রস করছে বলতে হবে, ইউনিফর্ম ডিরেকশন এটা বলতে হবে, আর ওভার আ সার্টেন টাইম বলতে হবে। ব্যাস বলেন এবার। আচ্ছা আমি লিখে দিই, বুঝতে পারছি, ইটস ওকে। শুনেন, এরপর থেকে কালকে ক্লাসে আসার আগে যেটা করবেন, ভাইয়া আগের ক্লাসগুলোতে যা যা পড়াইছি, মানে শুধুমাত্র আজকে ক্লাসে না, এর আগে মোশনে যা যা পড়াইছি, ওই যে ফ্রেম অফ রেফারেন্স হাবি যাবি, এই সবগুলা ডেফিনিশন হয় আমি লিখাই দিছি, আর নাহলে বইয়ে আছে, নাহলে গাইডে আছে। একবার হইলেও অন্তত পড়ে আসবেন, দেখে আসবেন। এবং ক্লাসে আমি এরকম প্রশ্ন করব, প্রশ্নগুলার উত্তর আপনি যা বুঝেন তাই দিবেন, চুপ থাকবেন না। আপনি যা ভুল বললে ভুল, ঠিক হইলে ঠিক।
যদি ভুল হয় আমি আপনাকে কারেক্ট করে দিতে পারবো। এটা হচ্ছে ওই হোমওয়ার্ক ইভালুয়েশনের মতো, এটা হচ্ছে গিয়ে ক্লাস ওয়ার্ক ইভালুয়েশন। আমি যদি এই ইভালুয়েশন গুলো আপনাদেরকে করতে না পারি, আপনারা যদি এই কমিউনিকেটটা না করেন, তাহলে সমস্যা হবে। পরীক্ষা যখন হবে, পরীক্ষার দিন আপনি ওই যে আপনাকে তো তখনও লিখতে হবে, মাথা থেকে চিন্তা করে আয় না একটা ডেফিনেশন লিখতে হবে, হবে না। ওইখানে আপনি আটকায় যাবেন, আপনার সময় 2 মিনিট বেশি লাগবে বা 2 সেকেন্ড বেশি লাগবে। আমার কাজ হচ্ছে, আমি বারবার করে ক্লাসগুলোতে বলে আসতেছি, আমার এই ক্লাসে বৈশা আপনাকে ফিজিক্স বোঝানোই একমাত্র দায়িত্ব না। আমার দায়িত্ব আপনার ওই টাইমের মধ্যে আপনি কেমনে বেস্ট অ্যান্সার দিয়ে আসতে পারেন, যেন আপনার নাম্বার ঠিক থাকে বা আস্তে আস্তে নাম্বার বাড়ে। এই পুরাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি তখনই এটা আপনাদের জন্য পালন করতে পারবো যখন আপনারা আমার কথার উত্তর দিবেন, প্রশ্নের উত্তর দিবেন। মনে করেন আপনি এখন যে কোনো কারণেও উত্তর দিতে যাচ্ছেন না, লজ্জা পাইতেছেন, এতে করে সমস্যা কি হবে? আমি বুঝতে পারতেছি না আপনার কি প্রবলেম, মানে আপনি কোন জায়গায় বুঝেন নাই। আমি আগেও বলছি যে এইটা যদি আমি না বুঝি, পরের দিন আমি একইভাবে লেকচার দিয়ে যাব। আমার লেকচারের এই স্টাইলটা চেঞ্জ করতে হবে, যেন আপনি আমার কথা বুঝেন। সেই জন্য আমি কি বুঝাইতে পারছি? আমি তো বলছি বারবার করে, আমি আজকে থেকে পড়াই না, 14 বছর ধরে পড়াই। সো আপনারা যদি আমাকে শুধরায় না দেন, আমি 14 বছর আগের তালে পড়ানো শুরু করবো। দ্যাটস দ্য প্রবলেম। তাই তো হবে। আপনাদের মতো করে তো আমাকে চেঞ্জ হইতে হবে, রাইট? তখনই আমি হইতে পারবো যখন আপনারা এই ফিডব্যাকটা আমাকে দিবেন। এনিওয়েজ, আসেন ভেলোসিটিকে ডিফাইন করব। আমরা বলছি ডিফিনিশনের ক্ষেত্রে 5টা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার, ওগুলো তো লাগবে এই ভেলোসিটির জন্য, বাট যে কোনো ডেফিনেশনের মধ্যে একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ, ইকুয়েশন, ইউনিট অ্যান্ড ডিমেনশন, ফাইনালি এক্সাম্পল, তাই না? সো আমরা কি ভেলোসিটিকে এভাবে ডিফাইন করতে পারি? দেখেন তো, ভেলোসিটি ইজ the rate of change in distance along uniform অথবা specified অথবা certain, যে কোনো একটা লিখলেই হয়, আপনি আপনার মতো চুজ করেন। Velocity is the rate of change in distance along uniform specified certain direction over a certain specified period of time, bracket a unit. Velocity is the rate of change in distance along uniform specified অথবা certain direction over a certain or specified period of time. সাধারণত ওইটা হচ্ছে গিয়ে ইউনিট হয়। আমি দিচ্ছি আবার, সরি, এটা যে কেন চলে গেল বুঝলাম না। 861, জি স্যার বলেন। না, ওটা চেক হয় নাই, আমি আসলে সময় পাইনি, গত উইকে একটু বিজি ছিলাম আমি ডিফারেন্ট ডিফারেন্ট কারণে। ওইটা আপনারা কালকে পাবেন কিনা আমি শিওর না, যদি আমি চেষ্টা করবো কালকে দেওয়ার জন্য। আগামীকালকে আর কি। হ্যাঁ, নিবো ইনশাল্লাহ। সো কালকে আমি দিতে পারবো কিনা শিওর না, বাট পরশু দিন, মানে নেক্সট উইকে। আচ্ছা, দিন কালকে দেওয়ার চেষ্টা করবো। আরে এটা কি সমস্যা? এনিওয়েজ, এই জিনিসটা কেন যে ঝামেলা করে মাঝে মধ্যে জানি না। সো দেখেন, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। সো আমি যখন ইউনিট, ওই যে স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম লিখেছি, তার ব্র্যাকেটে ইউনিট লিখেছি, সাধারণত ওভার ইউনিট টাইম। বাট সবসময় ইউনিট টাইম হবে না। যখন আপনি কিলোমিটার পার আওয়ারে বলতেছেন, 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? তো ওইখানে কিন্তু আসলে ইউনিট টাইম বলতে 1 ঘন্টা বোঝাচ্ছে, বাট এসআই ইউনিট না। সো সবসময়, আবার অনেক সময় এরকম দেখবেন যে প্রত্যেক 2 সেকেন্ড পর পর কি হয়, প্রত্যেক 18 সেকেন্ড পর পর কি হয়, এরকম আরবিটারি ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ডিউরেশনও আমরা অনেক সময় চুজ করি। এটা যখন আমাদের সিচুয়েশন যেরকম ডিমান্ড করে সেই অনুযায়ী, বুঝতে পারছেন? সো ভেলোসিটি যে সবসময় পার সেকেন্ড, পার আওয়ার, পার মিনিটেই হবে এরকম না। এই পার 2 সেকেন্ড, মানে ইন এভরি 8 সেকেন্ড, ইন এভরি 6 আওয়ার্স, এরকমও হইতে পারে। যেটা অনেক লম্বা টাইম ধরে মানে মোশনে আছে, এরকম অনেক রকম ইউনিট আসতে পারে। সো দিস ইজ ওয়াই আমরা ইউনিট টাইম না বলে বলছি সার্টেন বা স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। আচ্ছা, কি বলতেছিলাম বলেন তো? ও, velocity is the rate of change in distance along uniform or specified or certain direction over a certain period of time with
respect to a fixed frame of reference. হ্যাঁ অবশ্যই, অফ অ্যান অবজেক্ট, চমৎকার, এটাও ইনক্লুড করতে পারি। অফ অ্যান অবজেক্ট ইন মোশন, চমৎকার। ঠিক আছে, এই কথাগুলো রাখতে হবে, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না। এখন এখানে দেখেন কোনো কোয়ালিটেটিভ লাইন বলছি, পুরাটা কোয়ান্টিফাই করছি না, আমার এখন একটা কোয়ালিটেটিভ ইনফরমেশন লাগবে। ভেলোসিটি সম্পর্কে সব থেকে বড় কোয়ালিটেটিভ ইনফরমেশন হচ্ছে ইট ইস আ ভেক্টর কোয়ান্টিটি, মিনিং ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। এর থেকে বড় কোয়ালিটেটিভ জিনিস আপনি ওর জন্য লিখতে পারেন না, বুঝছেন? সো এখন দেখেন অনেক সময় আপনার মাথায় ইচ্ছা হবে যে আগে কোয়ালিটেটিভ কথা লিখি পরে কোয়ান্টিটেটিভ কথা লিখি। ফিজিক্সে এটা আসলে ম্যাটার করে না, আপনি আগে কোয়ালিটি পরে কোয়ান্টিটি বলেন অথবা আগে কোয়ান্টিটি পরে কোয়ালিটি বলেন, কোনো সমস্যা নাই, এই দুইটা আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সো পরের লাইনে লিখবো velocity is a vector quantity having both magnitude and direction। এখানে হ্যাভিং আমি অনেক আগে বুঝাইছিলাম যে হ্যাভিং মানে আসলে হ্যাঁ গরুর চারটা পা আছে টাইপের হ্যাভ না। এই হ্যাভিং মানে হচ্ছে গিয়ে ওর কমপ্লিট এক্সপ্রেশনের জন্য দুইটা জিনিস মাস্ট নেসেসারি, সেটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডিরেকশন। মানে হ্যাভিং মানে যে সবসময় হ্যাভিং না, মানে একটা হচ্ছে আই অ্যাম হ্যাভিং রাইস, কে ভাত খাইতেছি, এন্ড আই হ্যাভ টু লেগস এন্ড টু হ্যান্ডস, দুটো আলাদা জিনিস, রাইট? সো ওইরকম ডিফারেন্ট মিনিং এখানে হ্যাভিং ইউজ হচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। এগুলো এমসিকিউর জন্য অনেক সময় মিসকনসেপশন ক্রিয়েট করে, দ্যাটস ওয়াই বললাম। সো আমাদের তিনটা জিনিস, দুইটা জিনিস এখানে কভার হলো, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ। এরপর কি লাগবে? একটা ইকুয়েশন। ইকুয়েশন দেওয়ার জন্য অনেকে কি করে, ম্যাথমেটিক্যালি ভেলোসিটি v ইকুয়ালস টু s বাই টি লিখা দেয়। না, আমরা আরেকটু স্মার্টার হব। কি, আমরা ওই যে একটা ফ্রেম অফ রেফারেন্সের চিত্র আঁকবো, বেশি বর্ণনা না, জাস্ট একটা দাগ দিব, দাগ দিয়া বলবো এই এখানে একটা অবজেক্ট আছে, এটাকে আপনি বলেন টি ইকুয়ালস টু 0, অবজেক্ট একটা সার্টেন টাইম পর এখানে আসছে, এটাকে বলেন টি ইকুয়ালস টু টি সেকেন্ড। তাহলে আপনার এই অবজেক্টের জন্য যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই ডিসপ্লেসমেন্টটাকে আপনি কি বলবেন? ধরেন এস বললেন, কথার কথা এক্সও বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন, সমস্যা নেই আমার। এটাকে আপনি এ থেকে বি পর্যন্ত বললেন, রাইট? এরপর আপনি এখানে জাস্ট লেখেন ম্যাথমেটিক্যালি velocity comma v is equals to s over, এখন এস কি ডিসটেন্স না ডিসপ্লেসমেন্ট এটা আপনার আলাদা করে লেখার দরকার নেই, কজ আপনি ফিগারে বুঝাই দিছেন এস কি জিনিস, তাই না? ওই মাথার উপর, এস এর মাথার উপর এই অ্যারো না দিলেও চলে, সমস্যা নেই, কজ আপনি তো উপরে একটা অ্যারো দিছেনই, এ থেকে বি পর্যন্ত দিছেন না? ক্লিয়ার? ওকে, এরপরে আপনি লেখেন দি এসআই ইউনিট। শুনেন, যারা যারা লিখবেন না ইউনিট সেকেন্ড কেটে জিরো দিয়ে দিবে। The SI unit, SI হচ্ছে System International, the SI unit for velocity is meter per second and its dimension, এখানে its বানানে কিন্তু apostrophe s হবে না, apostrophe s দিলে ওটার মানে it is, আর its মানে হচ্ছে তার, তো দুইটা দুই জিনিস মাথায় রাখবেন। and its dimension is, যখনই আপনারা ডিমেনশন লিখবেন অবশ্যই চেষ্টা করবেন থার্ড ব্র্যাকেট লিখবো, গেল। এবার লাস্টের লাইনে একটা কি লাগবে? এক্সাম্পল। এক্সাম্পল যা ইচ্ছা দিবেন, আপনি বলবেন ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স আই অ্যাম রানিং ফর 5 seconds along say north direction and crossing 10 meters of distance, so my velocity will be 10 by 5
or 2 মিটার পার সেকেন্ড ইন নট। আপনি যখন ভেলোসিটি ডেফিনেশন দিয়ে এটাকে ডিফাইন করার পর এক্সাম্পল লিখতেছেন, কিন্তু আপনি জাস্ট ম্যাগনিটিউড দিয়ে বলতেছেন, ডিরেকশন বলতেছেন না, হবে না কিন্তু। ঠিক আছে, আমি এক্সাম্পলটা লিখে দিই। যদি এক্সাম্পল লেখেন বলবেন ফর ইনস্ট্যান্স, অথবা ফর এক্সাম্পল a horse is running for 3 seconds, for 3 seconds along অথবা towards, a horse is running for 3 seconds along or towards north direction, velocity of light। হ্যাঁ, ওইগুলো মাথায় রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। ওই যে ইউনিটস অফ মেজারমেন্টে যে একটা ছক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ছক আছে। হ্যাঁ, ওই কনস্ট্যান্ট ভ্যালু গুলো মাথায় রাখা লাগবে। তারপর ওই যে বোলজম্যান কনস্ট্যান্ট আছে, অনেকগুলো কনস্ট্যান্টের ভ্যালু আছে তো। ও, শর্ট ফর্মটাই, পুরোটা লাগবে না। 3 × 10⁸ হ্যাঁ, ওইটুকুই ওইটুকুই। কিন্তু অনেক সময় এমসিকিউর জন্য এইরকম এক্সাক্ট ভ্যালু গুলা চায়, সব সময় চায় না, বাট এত প্রেসার নেওয়া দরকার নাই, ওই এক্সাক্ট ভ্যালু মুখস্থ রাখার দরকার নাই, অ্যাপ্রক্সিমেটটা মনে রাখলেই হবে। ঠিক আছে, 3 ডিজিট মানে ম্যাক্সিমাম 3 ডিজিটস। যদি কোনোটা এরকম দশমিক থাকে, দশমিকের পর ম্যাক্সিমাম 3 ডিজিটস মাথায় রাখলে হবে। আচ্ছা, এনিওয়েজ, দেন দ্য ভেলোসিটি ইজ কত? আচ্ছা, দাঁড়াও। A horse is running for 3 seconds along north direction and crosses, এখানে তো আমি একটা জিনিস বাদ দিছি, and crosses 9 meter distance, right? লিখছেন, পরের পেজে যাব। Then the velocity will be 9/3 meter per second along north. কি লিখছি আমি? ও, কার পাখা হইলে উড়ে চলে যেত? তোদের একটা ফ্রেন্ড পাখা হলে উড়ে চলে যেত। চমৎকার ফ্রেন্ড তো। তোমরা কি বুঝতেছো তোমরা কি বোধ করতেছো? হ্যাঁ, বাট এখন কি সামনে বলতেছো? না। ওকে, জি স্যার। ওকে, ঠিক আছে, চলেন। এটা বুঝতে পারছি। হ্যাঁ, তো ওকে, এখন ভেলোসিটি জিনিসটা বুঝাইতে পারছি। ভেলোসিটি নিয়ে কারো কোনো কনফিউশন আছে ডেফিনিশন নিয়ে? না, এবার আমাকে বলেন ভেলোসিটি কয় টাইপ, হাউ মেনি টাইপস অফ ভেলোসিটি আর দেয়ার? কি কি টাইপস অফ ভেলোসিটি? সাবাস, একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি। এখন এক নম্বরে ইউনিফর্ম ভেলোসিটি ডিফাইন করেন কেউ? মিহিকা, মিহিকা, বলেন। আরে না,
what remains same? আরো 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 স্পেসিফিক হইতে হবে। আচ্ছা, দেখেন এভাবে বলা যায় কিনা, an object is said to have uniform velocity when it covers equal distance in equal intervals of time in a straight line. এখন শেষ হয় নাই, আপনাদের লেখার জন্য ওয়েট করতেছি। An object is said to have uniform velocity when it covers equal distance in equal intervals of time in a straight line without changing its direction or speed. দেখেন, an object is said to have uniform velocity when it covers equal distance in equal intervals of time in a straight line. That means আমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। উইদাউট, তারপরেও আমি আবার রিইটারেট করছি, উইদাউট চেঞ্জিং ইটস ডিরেকশন অর স্পিড। স্পিডটা কি বেসিক্যালি ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। তো আমি কি আরেকভাবে এভাবে বলতে পারি, a particle is said to have uniform velocity when the magnitude and direction both remains constant or unchanged during the whole time. Is called uniform velocity. বলা যায় অনেকভাবে ডিফাইন করা যায়, বাট এটা হচ্ছে সব থেকে স্পেসিফাইড মানে ডেফিনিশন, যেটাতে আমি আসলে কোনো রকম ফাঁকা রাখতেছি না। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এখানে আমি কি কি জিনিস চেঞ্জ করতে পারবো না, যখন আমি বলতেছি যে কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম, এটা একটা খুবই বড় ক্যারেক্টারিস্টিক্স ইউনিফর্ম ভেলোসিটির। আর ইন আ স্ট্রেট লাইন, এই কথাটা আমি বাদ দিতে পারবো না। And finally, without changing its direction or speed, অথবা ডিরেকশন or ম্যাগনিটিউড, এটাও বলতে পারেন। এই জিনিসপত্রগুলো বাদ দিব না, বাকিগুলোকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে এক্সপ্রেস করতে পারি। ইনফ্যাক্ট যেগুলোকে এরকম লাল কালি দিয়ে দাগ দিছি, এগুলোকে আপনি যদি কম্বাইন করে একভাবে বলতে পারেন, ওই যে একটু যেটা বললাম, if an object in motion does not change its direction and magnitude both along its journey, is the object is said to have uniform velocity. এভাবেও আপনি বলতে পারেন, as long as এই পুরো জিনিসটা কভারড হয়। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? এখন আমরা ডিসপ্লেসমেন্টের জন্য পড়ছিলাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিশন, ভেলোসিটির জন্য পড়ছি s বাই t। কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি আলাদা করে হিসাব করার জন্য নতুন ইকুয়েশন আছে। ইউনিফর্ম ভেলোসিটিকে ডিফাইন করার জন্য কি নতুন কোন একই ভেলোসিটির v ইকুয়ালস টু s বাই t না? সো দিস ইজ ওয়াই ইউনিফর্ম ভেলোসিটির ডেফিনিশন যদি শুধু আছে, এটাকে ডিফাইন করার জন্য আপনার কোনো আলাদা করে ইকুয়েশন দেওয়া লাগবে না, কোনো ইউনিট দেওয়া লাগবে না, কোনো ডাইমেনশন দেওয়া লাগবে। তো আপনি এখানে শুধু এই লাইনের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই লাইনের মধ্যে আপনি কিন্তু ইকুয়াল অফ টাইম, আপনি এখানে কি বলছেন কোয়ান্টিটি, আর ইন আ স্ট্রেট লাইন উইদাউট চেঞ্জিং ইটস ডিরেকশন অর স্পিড, আপনি এখানে কি বলছেন কোয়ালিটি। একই লাইনের মধ্যে কোয়ান্টিটি কোয়ান্টিটি বলে ফেলছেন না? অল ইউ নিড ইজ নাও ইজ দা এক্সাম্পল। আর কোন এক্সাম্পল আছে? আর কিছু বাকি আছে না? সো আপনি এখন জাস্ট এক্সাম্পলটা লিখবেন। এখন আমাকে একটু বলেন দেখি কে কত ক্রিয়েটিভ হইতে পারেন। ইউনিফর্ম ভেলোসিটির একটা এক্সাম্পল আমাকে দেন। আপনারা কি ভেলোসিটি অফ সাউন্ড জানেন কত? নরমালি 332 মিটার পার সেকেন্ড ইন 0 ডিগ্রি সেলসিয়াস আছে না? এটাকে ইউনিফর্ম ভেলোসিটি বলা যায় না? কজ আমি যখন কথা বলতেছি ভেলোসিটি সাউন্ড তো ডিরেকশন চেঞ্জ করতেছে না, করতেছে জাস্ট সব দিকে যেতেছে। অথবা লাইটের ভেলোসিটি, একটু আগে যেটা বলতেছিলেন, ভ্যাকুয়ামে বা স্পেসে লাইটের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? এবং এটাকে সবসময় স্ট্রেট লাইন ফলো করে না,
রাইট? সো আমি কি বলতে পারি ন্যাচারালি অকারিং এই দুইটা ইনসিডেন্ট আছে যেটা ইউনিফর্ম ভেলোসিটি ফলো করে? এটা তো ন্যাচারালি অকারিং। আপনি আনন্যাচারালি অকারিং ও বলতে পারেন যে একটা ঘোড়া, একটু আগের মতো করে একটা ঘোড়া কনস্ট্যান্টলি 60 মিটার ডিস্টেন্স ক্রস করতেছে ইন এভরি আওয়ার, তাহলে 60 মিটার পার আওয়ার হচ্ছে ওর কনস্ট্যান্ট ভেলোসিটি, বলা যায়? সো আপনি চাইলে, মানে আমার পার্সপেক্টিভ হচ্ছে ন্যাচারাল ফেনোমেনন দিয়ে যেহেতু আপনি ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারেন, সো আপনি ন্যাচারাল ফেনোমেনন দিয়ে আপনি বলেন the velocity of light in vacuum is 3 into 10 to the power 8 meter per second, তাই না? which is a constant speed, right? আর আরেকটা বলতে পারি the velocity of sound at 0 degree Celsius in air, না ওটা তো ইন ভ্যাকুয়াম না, সাউন্ড কি ভ্যাকুয়ামে যায়? এক্স্যাক্টলি। তো এখানে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন যে এক্সাম্পল যে কোন অ্যাটলিস্ট দুটো দেওয়া বেটার। তো the velocity of sound at 0 degree Celsius in air is 332 meter per, ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এখন এখান থেকে দেখেন, আমি যে দুইটা এক্সাম্পল দিলাম না, এই দুইটাকে কিন্তু আপনি শর্ট অ্যান্সার কোশ্চেন হিসেবে পাইতে পারেন। এক্সপ্লেইন লাইট ইন ভ্যাকুয়াম হ্যাজ ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে? এখান থেকে শর্ট অ্যান্সার কোশ্চেন কি কি পাইতে পারি? শর্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার, এটা আমাদের হোমওয়ার্ক। লাইট ইউনিফর্ম, হ্যাঁ, explain light as a uniform, explain velocity of sound is, এখন একটা কথা দেখেন, আমি যেরকম বলছি এক্সপ্লেইন লাইট হ্যাজ আ ইউনিফর্ম ভেলোসিটি, আবার যদি প্রশ্ন আসে এক্সপ্লেইন লাইট হ্যাজ আ ইউনিফর্ম ভেলোসিটি ইন ভ্যাকুয়াম, দুইটার কিন্তু কনটেক্সট আলাদা। সো উত্তরে ডিফারেন্স থাকা লাগবে। আমি যাবার বলতেছি এক্সপ্লেইন ভেলোসিটি অফ সাউন্ড ইজ ইউনিফর্ম, যদি কেউ আপনাকে কোয়েশ্চেন করে এক্সপ্লেইন ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার ইজ ইউনিফর্ম, কনটেক্সট কিন্তু ডিফারেন্ট। ভেলোসিটি অফ সাউন্ড ইন আ মেটাল কন্টেইনার ইজ ইউনিফর্ম, কনটেক্সট কিন্তু আরো ডিফারেন্ট। বুঝতে পারছি? সো ধরেন এই দুইটা তো একদম বেজ লাইন কোয়েশ্চেন বলতেছে, এই বেজ লাইন কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু কাস্টমাইজেশন হইতে পারে। সো দিস ইজ বাই আপনাদেরকে এই সাবধান, যদি ওকে, আপু আপনার নাম জানি কি? মেহনাজ, বুঝতে পারতেছেন আপনি? ওকে। আজরা তুমি বুঝতে পারতেছো ভাইয়া? নাইস। না বুঝলে প্রশ্ন করো, সবার জন্যই বলতেছি, ঠিক আছে? ওকে, এইটুকু গেল। কোনো কোয়েশ্চেন আছে? মিহিকা কোনো কোয়েশ্চেন করবা? না। এবার তাহলে এখন ইয়েস, বলো নন ইউনিফর্ম ভেলোসিটিকে কিভাবে ডিফাইন করব? আনইকুয়াল বলতে পারি, আনইকুয়াল ডিস্টেন্স ওভার ইকুয়াল ইন্টারভালস অফ, কারণ ইকুয়াল ইন্টারভাল তো সবারই থাকতে হবে, তাই না?
অথবা আরো এভাবে বলতে পারি, an object is said to have non-uniform velocity if its speed or ডাইরেকশন। আচ্ছা শুনেন একটা জিনিস, আমি যে জায়গায় স্পিড লিখতেছি না, আপনারা এই জায়গায় স্পিড অথবা ম্যাগনিটিউড দুইটাই লিখতে পারেন। আমার কাছে মনে হয় ম্যাগনিটিউড লিখলে আপনাদের ক্লাসের টিচারের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হবে, কারণ তারা বলবে যে আপনি ভেলোসিটির ডেফিনিশনে আবার স্পিড কেন ঢুকাইছেন, স্পিড তো আবার ডিফারেন্ট আর একটা কোয়ান্টিটি, বুঝছেন না? তো আপনারা, আমি যত জায়গায় স্পিড লিখতেছি আপনারা তত জায়গায় কি লিখবেন, ম্যাগনিটিউড। এর আগে বইটা লিখতে স্পিড বলেন তো, এই যে, এই যে এখানে ম্যাগনিটিউড, স্পিডের জায়গায় কি লিখবো, ম্যাগনিটিউড। আপনাদের ক্লাসে স্যাররা যেন ভালো বুঝতে পারে তাই। আর কোথাও লিখছি? না লিখিনি। ওকে, সো কি বলছিলাম, an object is said to have non-uniform velocity if its speed or direction or both। যখন আমি বলি স্পিড এন্ড ডাইরেকশন তার মানে কি দুইটাই, আর যখন বলি স্পিড অর ডাইরেকশন তার মানে কি যে কোনো একটা। এই জন্য বলতেছে স্পিড অর ডাইরেকশন অর বোথ চেঞ্জ ওভার টাইম। মিহিকাকে যখন একটু আগে আমরা ডেফিনেশন বলতে বললাম, মিহিকা ট্রাই করতেছিল ওই ইউনিফর্ম ভেলোসিটির মতো করে ডেফিনেশনটা বলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বললে খারাপ না, বলা যায়। কিন্তু যেহেতু এটা একটু ডিফারেন্ট কনটেক্সট, ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা ভালো। যখন আপনি বড় হবেন এরকম, আপনি যখন একটা থিসিস পেপার লিখবেন তখন আপনাদের টিচাররা, আপনাদের দেখবেন টিচাররা ওই থিসিস পেপার ছিঁড়ে প্রথমবার লিখছেন ফালা দিচ্ছেন, দ্যাট ইজ বিকজ আপনি সবকিছু একই জন্য লিখছেন। এটা ধরেন বড় হল এই যে রাইটিং এর যে গ্রামার, একটা রিটেন ডকুমেন্ট কমিউনিকেট করতে হয় তারও অনেক গ্রামার আছে। আপনি যা খাতায় লিখতেছেন অবশ্যই সবগুলা প্রশ্ন একই কনটেক্সটে উত্তর লিখবেন না, লিখবেন না। সবগুলো প্রশ্নের কনটেক্সট একই রকম না, রাইট? যেরকম সব মিমের কনটেক্সট ডিফারেন্ট, সব গল্পের কনটেক্সট ডিফারেন্ট, একই জিনিস কনটেক্সট চেঞ্জ করে বললে কখনো ফানি, কখনো ট্র্যাজিক, রাইট? তাই না? সো দিস ইজ ওয়াই কনটেক্সট সেটিংটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখবেন, সবকিছু একই কনটেক্সটে একই স্টাইলে বলবেন না। বললে যেটা হবে, ভ্যারিয়েশন আসবে না আপনার কথায়, আপনার ওই রিটেন ডকুমেন্ট, আপনার ওই কমিউনিকেশন বোরিং হয়ে যাবে। আপনি জাস্ট এটাই চিন্তা করেন, প্রতিদিন যদি আমি একইভাবে ক্লাস নেই, আপনার ভালো লাগবে? মানে একইভাবে বলতে, সবসময় তো আমি জামা কাপড় পরে ক্লাসে বসে এভাবেই পড়ি ক্লাস নিব, মানে আমি তো হচ্ছে গিয়ে ধরেন আজকে আমেরিকান কাপড় পরছি, কালকে আবার ধরেন ওই যে কি বলে এটাকে, ওই আফ্রিকান ওই যে থাকে না, মানে ওগুলা ওই বেশি ভ্যারিয়েশন গুলো আবার বেশি সমস্যা ভাই। ইট হ্যাজ টু বি আ ব্যালেন্স থিং, রাইট? সো হ্যাঁ, আমি সবসময় বৈশাখ ক্লাস নিব, এখানে ক্লাস নিব, কিন্তু আমার ডেলিভারি সিস্টেম যদি সবসময় একই রকম হয়, আমি আপনাকে যেমনে অঙ্ক করাইতেছি, আমি যদি অমনি আপনার ডেফিনিশন পড়াই, আপনার যদি আমি অমনি থিওরিটিক্যাল জিনিস পড়াই, আপনি কি বুঝবেন? আপনার ব্রেন একটা বাড়ি খাবে না বারবার? সিমিলারলি আপনি যখন লিখতেছেন, আপনি যখন ডেফিনিশন লিখতেছেন তখন আপনি যেভাবে, মানে ডেফিনিশনের মধ্যে আপনার এই কনটেক্সটার ডিফারেন্স রাখা ভালো। আমি বলছি না না রাখলে সমস্যা, বাট রাখা ভালো। সো দিস ইজ বাই আমি এটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আনলাম, যে ইউনিফর্ম ভেলোসিটির মধ্যে সব সেম, ইকুয়াল পার্টস অফ ডিস্টেন্স, ইকুয়াল পার্টস অফ ইন্টারভাল টাইম বলছি, বাট এখানে যদি ইকুয়াল থাকবে না, ইনইকুয়াল বা আনইকুয়াল থাকবে। ওই জিনিসটাকে আমরা আগে হাইড করে আমরা প্রথমে একটু সিম্পল ফর্মে আনছি, বিকজ এটা চেঞ্জ হবে। সিম্পল টার্মটা আগে আনছি, an object is said to have non-uniform velocity if its speed or direction, আগে কোয়ালিটি আসছে, চেঞ্জ ওভার টাইম। এরপর আমি বলবো this means the object covers unequal distance in equal intervals of time ব্যাস শেষ। This means the object covers unequal
distance in equal intervals of time, অথবা এভাবে বলা যায় unequal distance along straight line, ওটাও বলতে পারেন। অবশ্য না, এখানে আবার স্ট্রেট লাইন বললে আপনাদের কলেজ স্কুলে কেটে দিবে, এই স্ট্রেট লাইনটা বড় দরকার নাই, এভাবেই রাখেন। কারণ যখনই আপনার ডেফিনেশনে স্ট্রেট লাইন চলে আসবে নন ইউনিফর্ম, স্যাররা আর বুঝবে না, দেখার চিন্তা করবে না যে কনটেক্সটটা কি, একটু পয়লা দেখি। আপনি স্ট্রেট লাইন লিখছেন, গোল্লা দেখে দিবেন, দরকারই না। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এখানে সবকিছু কভার করছে। এবার যদি এটা যদি এক্সাম্পল দিতে হয়, এটা তো এক্সাম্পল নিয়ে আসলে কোনো মানে অনেক রকম এক্সাম্পল দেওয়া যায়। এনিথিং দ্যাট ডাজ নট চেঞ্জ ইউনিফর্মলি ওভার টাইম ইজ আ নন ইউনিফর্ম ভেলোসিটি। দ্যাট মিন্স কিসের এক্সাম্পল দেওয়া যায়? এই যে পৃথিবী ঘুরতেছে চাঁদের, পৃথিবী হলো চাঁদের পাশে ঘুরে, সূর্যের আসলে, হ্যাঁ, ইয়েস। আচ্ছা যাই হোক, তো পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে, হয়তোবা স্পিড তার কনস্ট্যান্ট, বাট ডিরেকশন কি কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে না? সো আমি এই আর্থের রোটেশনকে একটা নন ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি। অথবা আপনি গাড়িতে উঠছেন, গাড়ি যে ডানে বামে ঘুরতে ঘুরতে যেতেছে, এগুলাও কি নন ইউনিফর্ম ভেলোসিটির এক্সপ্লেনেশন, মানে এক একটা এক্সাম্পল, রাইট? সো আপনি যেভাবে ইচ্ছা এটার এক্সাম্পল দিয়েন, আমার এখানে কোনো কিছু বলার নাই, ঠিক আছে? বাট এক্সাম্পল যেন অবশ্যই থাকে, ওকে? আর কি কি বলা যায়? ফ্রি ফলিং অবজেক্ট সব থেকে বড় এক্সাম্পল, যে কোনো কিছুকে ছায়া দিছেন, ও স্ট্রেট লাইনেই পড়তেছে, কিন্তু ওর ভেলোসিটি আস্তে আস্তে কি বাড়তেছে। মানে এই সোজা কথা, ইউনিফর্ম ভেলোসিটিতে এক্সিলারেশন জিরো, নন ইউনিফর্ম ভেলোসিটিতে এক্সিলারেশন জিরো না, বলা যায়। রোলার কোস্টারের মুভমেন্ট বলেন, একটা রোলার কোস্টার এরকম কার্ভ পাথে চলতেছে না, সো ওইটার মুভমেন্টও কি একটা নন ইউনিফর্ম ভেলোসিটি। মানে অনেক রকম এক্সাম্পল দেওয়া যায়, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? একটা লাইন বলতে পারেন যে ইন রিয়েল লাইফ most of the velocities are non-uniform, but in real world most of the velocities are non-velocities, এই কথাটাও আপনি চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? না, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো ভেলোসিটিকে ডিফাইন করলাম, ইউনিফর্ম ভেলোসিটিকে ডিফাইন যখন করে আসছি, ইউনিফর্ম ভেলোসিটির মধ্যে ভি চেঞ্জ হয় না, হয়? ইউনিফর্ম ভেলোসিটির মধ্যে ম্যাগনিটিউড চেঞ্জ হয় না, হয় না? এই জন্য আমরা ওই যে পজিশন ভার্সেস টাইমের গ্রাফ যে দেখছিলাম না, ওটার যে ওইখানে আমরা একটা ইউনিফর্ম ভেলোসিটি থেকে, মানে ইউনিফর্ম পজিশন চেঞ্জ থেকে স্লোপ বাইর কইরা তার ভেলোসিটি ডিফাইন করছি না, ওইটা একটা ইউনিফর্ম ভেলোসিটি গ্রাফ বলা যায় না? পজিশন ভার্সেস টাইম গ্রাফ যখন এরকম স্ট্রেইট উঠতেছে, ওটাকে একটা ইউনিফর্ম ভেলোসিটি গ্রাফ আমরা বলেছি না, মনে আছে? ওইখানে আমরা স্লোপ বের করে ওইটাকে ভেলোসিটি ডিফাইন করছি। ওইখান থেকে একটা ফর্মুলা প্রুফ করছিলাম, মনে আছে? যে ফর ইউনিফর্ম ভেলোসিটি এস ইকুয়ালস টু ভিটি, মানে ফ্রম দ্য ডেফিনিশন অফ ভেলোসিটি উই গেট ভেলোসিটি ভি ইকুয়ালস টু কত? এস ওভার টি। সো যেহেতু ভেলোসিটির ম্যাগনিটিউডও চেঞ্জ হয় না, ডিরেকশনও চেঞ্জ হয় না, ওইখান থেকে আমরা এস ইকুয়ালস টু কি বলতে পারি? ভেলোসিটি ইনটু টাইম। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। এটাকে আমরা বলি ইকুয়েশন অফ মোশন ফর ইউনিফর্ম ভেলোসিটি, ইকুয়েশন অফ মোশন ফর ইউনিফর্ম ভেলোসিটি। এখন যখন একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, আপনার কি এভারেজ বের করার কোনো প্রয়োজন আছে? মনি, যদি একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে, তার জন্য এভারেজ বের করার কোনো দরকার আছে? এভারেজ ভেলোসিটি আমরা কার জন্য বের করি? যার আপস এন্ড ডাউনস আছে, সোজা কথা, হ্যাঁ, যার ম্যাগনিটিউড চেঞ্জ হয় বা আপস এন্ড ডাউনস আছে। ইউনিফর্ম, হ্যাঁ, নন ইউনিফর্ম, এক্স্যাক্টলি, যারা নন ইউনিফর্ম তাদের জন্যই তো আমি এভারেজ। আমি কি তাহলে বলতে পারি যে ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে কনটেক্সটে এভারেজ ভেলোসিটি কখনোই আসবে না? তো যদি কখনো এভারেজ ভেলোসিটি আমরা এনকাউন্টার করি, হ্যাঁ, এভারেজ ভেলোসিটি যদি আমরা এনকাউন্টার করি, কার জন্য করব? নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য, রাইট? আচ্ছা,
আবার আরেকটা জিনিস, ইউনিফর্ম ভেলোসিটি যেহেতু এভরি মোমেন্ট একই রকম ভ্যালু ক্যারি, তো ইটস ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি, একদম একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে কতটুকু ভেলোসিটি, এটা সবসময় কি ইকুয়াল হবে না? যদি একটা ইউনিফর্ম ভেলোসিটি অবজেক্ট নেই, তার জন্য যে কোনো ইনস্ট্যান্সে সব ভেলোসিটি একই রকম ভ্যালু দিবে, কিন্তু নন ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে কাজটা হবে না, এক একটা ইনস্ট্যান্সে এক এক রকম ভেলোসিটি দিবে না। সো এভারেজ ভেলোসিটি এবং ইনস্ট্যান্টেনিয়াস, এই দুইটাই কার কোন কনটেক্সটে কার জন্য হবে? নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য হবে। ইনস্ট্যান্টেনিয়াসের ডেফিনিশন আমি কালকে বলবো, এভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস দুইটাই আমি কালকে আলোচনা করবো। বাট এইটুকু বুঝতে পারতেছি, ইনস্ট্যান্টেনিয়াস মানে যে কোনো গিভেন ইনস্ট্যান্ট ওই সময় ভেলোসিটি, ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে, নট ওভার 2 সেকেন্ড, নট ইভেন 1 সেকেন্ড, এই মোমেন্টে ধরো তুমি এক্স্যাক্টলি অনগোয়িং ভেরি, ওর ভেলোসিটি মনে করো তুমি গাড়িতে আছো, গাড়ি ডানে বামে ঘুরতেছে, রাইট? সো যেই মোমেন্টে গাড়ি ডানে টার্ন নিতেছে, ঠিক ওই মোমেন্টের ভেলোসিটি কত, ওইটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি। বাট একটা ভেলোসিটি, একটা গাড়ি এ থেকে শুরু করে বি তে অনেক ঘুরে ঘুরে গেছে, তাহলে পুরোটা টাইমের মধ্যে অনেকগুলো এরকম ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি আসছে না? প্রত্যেকটা ইনস্ট্যান্টিনিয়াস এর এভারেজ কিন্তু কি হবে? এভারেজ ভেলোসিটি। তো এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি দুইটা কনসেপ্টই তার জন্য আসবে, নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য আসবে, ইউনিফর্ম ভেলোসিটির জন্য আসবে। ক্লিয়ার করতে পারছি? ভেরি গুড, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আগামী কালকে ইনশাআল্লাহ, কালকে আমরা এই দুইটাকে ডিফাইন করব।